তো আমি ওষুধ কিনতে গেছি, কেননা আমার ঠান্ডা আমার ভালো লাগছে, চাইছি শরীর, অথচ বডি একদম কোল্ড ছিল। তা আমি ভাবলাম, এবং ঠান্ডা লাগার প্রথম অবস্থায় ক্যাম্পার একটা ভালো ওষুধ, তো ক্যাম্পার নিতে গেছি। তখন একজন ওষুধ নিচ্ছে, সে বলল, স্যার আপনি তো আর্সেনিক দিয়েছেন আমার স্ত্রীকে, তো আর্সেনিক তো বোধহয় তার টানের সমস্যা ছিল, ওই জন্য দেয়া হয়েছে, তো সেটা তো কম আছে, তার সঙ্গে তার অ্যাসিডিটি ছিল, সেটাও কম আছে, তো অ্যাসিডিটি কি আর্সেনিকও কাজ করে? উনি বলেন, না না, অ্যাসিডিটির জন্য না, একদমই। আমি তো বেনে গেলাম, এই যদি অধ্যাপক হয় আর যদি এই বিদ্যা যদি সে ছড়াতে থাকে, তাহলে তো হোমিওপ্যাথি সত্যি দুর্দিন। তো আমি ভদ্রলোককে বললাম, দেখো ভাই, আমার সহ্য হলো না আর কি, আমি নইলে এরকম জায়গায় উপজাত হয়ে কিছু বলি না, কিন্তু যাই হোক, আমি বললাম, দেখো ভাই, অ্যাসিডিটি যেটা হচ্ছে এটাও একটা কনজেশন, তো আর আর্সেনিকের এই কনজেশন আছে, সোডা তো কনজেশন ক্রিয়েট করে, কাজে যতগুলো অ্যান্টিসোরিক সবগুলোই অ্যাসিডিটির ভালো ওষুধ। লোকটা হাঁ করে রইলো, চান্দেলা অনেকক্ষণ হাঁ করে রইলো, তারপরেও কোনো কথাবার্তা আর বললো না, ওষুধটা আমাকে দিয়ে। তো দেখলাম ওষুধটার দাম 10 টাকা খাবার দিচ্ছে, আমাদের থেকে 15 টাকা দিল, কেন কে জানে। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আঙ্গুল, হাওড়া এর তত্ত্বাবধানে এই যাবৎকাল যে সমস্ত সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জেনে নিলে ভালো হয় সিকেলির ক্ষমতার প্রাঙ্গণ, কেননা সিকেলি কথাটা ল্যাটিন কথা, তার মানে কিন্তু রাই শস্য। তো সেই রাই শস্যের মধ্যে হওয়া যে সমস্যা, সেটা থেকেই তো সিকেলি কর। এবার আমি এখানে একটা পয়জনিং এর বিবরণ দিয়েছেন মোদির টক্সিকোলজি থেকে, সেইটা থেকে আমি পড়ে শোনাচ্ছি। না, এবার নরেন্দ্র মোদী নয়, এ আছে তোমার জুরিসপ্রুডেন্স এর মোদী। During August 1951, a case of massed food poisoning occurred in the town of Saint-Esprit, that means a French habitat, where some 230 persons were poisoned by consuming bread and cake made from flour contaminated with ergot during one day only. The symptoms appeared after a latent period of 48 hours. These were weakness, paresthesia, and dizziness, followed by difficulty in swallowing, and in about 1/3 of the cases, diarrhea and vomiting. Pallor, low blood pressure, and bradycardia were very common, while hypothermia, mydriasis with loss of pupillary reflexes, and insomnia were observed in all the cases. On the third day, mental excitement was manifest, with altering phases of anxiety and euphoria, followed by severe heartburn, copious acid regurgitation and hypersalivation, increased vomiting, and attacks of vascular spasm. The paresthesia increased until many patients had an intolerable sensation of internal and external fire. By the 5th day, vomiting and diarrhea stopped, but the sensation of fire extended from the mouth to the anus. Acrid sweat was profuse, dehydration marked, and a frequent sensation of impending death occurred in severe cases. On the 8th day, psychical disorders appeared in several cases. Auditory and visual hallucinations mostly related to movement and fire and were terrifying. Sensory delusions were mostly concerned with the sensation of burning flames bursting from various parts of the body. Mania was evident in a few cases. All women aborted, and most of them suffered from severe menorrhagia,
acetylcholine and nicotinic acid were effective in spasm. In children, there was rapid but brief onset of symptoms. তো কি সাংঘাতিক ওষুধ খাওয়ার পরে যে ধরনের, এটা একটা সুন্দর প্রুভিং সিমটম। আমার মনে পড়ছে আমি সেবার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ফাইনাল ইয়ারের মেট্রিয়ামেডিকার কোয়েশ্চেন করা হয়েছে, সেইটা হচ্ছে 73-74 খ্রিস্টাব্দ। ইয়েস, ইট ওয়াজ 73। মেট্রিয়ামেডিকার কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন এসেছিল, সেইটা নিয়ে মাস্টারমশাইরা খুব বিরক্ত ছিলেন যে এইরকম প্রশ্নের কোনো মানে হয়। কি ছিল সেটা ছিল মেন্টাল সিমটমস অফ সিকেলি। কোথাও লেখা নেই, কেবল লিলিয়ান থেলে 2-3 লাইন আছে। অ্যাকচুয়ালি যিনি প্রশ্নকর্তা তিনি অনেক ওপর দিয়ে যান। এটা আমি আরেকটু পরে বুঝেছি, তখন তো আর বুঝিনি সেকেন্ড ইয়ারের কি নলেজ। তার মানে এই এলএসডি বা আরকট থেকেই তো, এইখান থেকে তো তৈরি হচ্ছে এলএসডি। এইবার কেউ যদি এলএসডি জনিত মেন্টাল ফিচার্স এর কথা ভাবে, তাহলেই তো সিকেলির মেন্টাল সিমটম এসে যায়। এই 2-3 সপ্তাহ আগে ওই সুনীল গাঙ্গুলির উপরে শনিবারে একটা লেখা বেরিয়েছিল আনন্দবাজারে। সেটাতে এই জায়গাটা ছিল যে তখন অ্যালেন গ্রিনসবার্গ, তিনি একজন আমেরিকান কবি, ওই 70-এর দশকের কথা, তারা এসেছে। তখন এটা খুব চলছিল, নেশা করার একটা খুব ভালো উপাদান। তো শক্তি চ্যাটার্জি আর সুনীল গাঙ্গুলি এরা ওই অ্যালেন গ্রিনসবার্গের সঙ্গে ওই একটা করে বড়ি ওই এলএসডি খেয়েছে। তারপরে তাদের যে প্রতিক্রিয়া সেটার বিবরণ ওখানে দেওয়া ছিল। শক্তি তো চলে গেল ছেলেবেলায়, ও এইটুকু শিশু হয়ে গেল, ওর শৈশব, ওর সমস্ত কিছু পুরো ছেলেবেলা হয়ে গেল। এই জিনিসটা তখনকার কবি সাহিত্যিকরা একটু ইউজ করতেন, কেননা ওই যে সাইকেডেলিক এফেক্ট ওরা বলে, যে বিভিন্ন রকম ছবি, অদ্ভুত অদ্ভুত অতীন্দ্রিয় কিছু অনুভূতি হতো, বিভিন্ন রকম ছবি ভেসে উঠতো। তো সেইগুলো তার ফল কিন্তু পরবর্তীকালে আর মারাত্মক হতো। কিন্তু ওইগুলো তাদের একটু সুইসাইডাল টেন্ডেন্সি না থাকলে তো আর নেশা কেউ করতে পারে না। তো যাই হোক, করেছে। তো সেইগুলোর বর্ণনা ওইখানে আছে, আর আমরা ইন্টারনেট থেকে ছবিগুলো পাবো। আমি তখন ভাবি যে যিনি প্রশ্ন করেছিলেন সিকেলির মেন্টাল ডিজিজ, মেন্টাল সিমটমস, তিনি কিন্তু অনেক উপর দিয়ে গেছিলেন। অর্থাৎ এই জিনিসটা না সেই সময় কিন্তু সেই এলএসডির যুগ চলছে, এলএসডি প্রবল ভাবে যুব সমাজকে তখন আচ্ছন্ন করে রেখেছে। তো আমাদের সিমটম গুলোর মধ্যে এটা মেলাতে হবে। মেইনলি কিন্তু যেটা হচ্ছে হ্যালুসিনেশন, ভেরিয়াস হ্যালুসিনেশনস বিভিন্ন রকমের, আর তার সঙ্গে ওই ব্রাইটেনিং ফিচার্স অফ ফায়ার, এইগুলো ছিল এর মূল কথা। যাই হোক, তো সিকেলি সম্বন্ধে ব্যাকগ্রাউন্ডটা জানলে কি হয়, বোঝাটা সুবিধে হয়। কারণ আমার পরবর্তীকালে মনে হয়েছে কেন্ট যে মেথডটা আমদানি করলেন, পিকচার মেথড, ওটা এলো থেকে। পরে মনে হলো কেন্টরা যেটা পড়তেন, তারা হোয়েনির বই পড়তেন, সেইখানে কোনো একটা ড্রাগ শুরু করার আগে সেই ড্রাগের পয়জনিং এর ছবি আছে। বেলেডোনা সম্বন্ধে আমি পড়ছিলাম, ওই পয়জনিং এর ছবিগুলো, সে দুটো বাচ্চা বেলেডোনার ফল খেয়ে তারা যেরকম ভাবে ডিলিরিয়াস হলো, মারা গেল, ওইগুলো কেউ যদি পড়ে একবার, তো তার মনে আর আলাদা করে বেলেডোনার সিমটম মুখস্থ করার প্রয়োজন হবে না। কেন্ট নিশ্চয়ই এই বইটা কেন্টকে এগুলো পড়তে হতো। তিনি তখন ভাবলেন যে যেগুলো তিনি ওই সিমটম গুলোর ছবি বানিয়ে তিনি এবার চিত্রকল্প একটা তৈরি করলেন। তার আবার ফলটা হলো অন্যরকম। এখন কি হলো, আমার মনে আছে এই যে আমাদের বছর শীতকালে যে আসতো ইউরোপিয়ানদের দল হোমিওপ্যাথি শিখতে, দলটাকে নিয়ে একবার গেছিলাম তালসারি, একটা দিনের আউটিং থাকে। সেইখানে সর্দি হয়েছে। তো সর্দি হয়েছে, প্রথম দিন বোধহয় একোনাইটি দেওয়া হয়েছিল, পরের দিন কি ওষুধ খাবে, একোনাইটি খাবে কিনা। তো আমি ওদের যে লিডার ছিল এনজি, তাকে বললাম না তুমি হিপারসালভ খাও। খুব রেগে গেল, আমার হিপারসালভ টেম্পারামেন্ট নয়। আমি তখনই বলা উচিত ছিল যে তোমার সেটাই তো প্রমাণ করছো তোমার এই উত্তেজনা দিয়ে। তবে যাই হোক, আমি সেটা না বলে বললাম যে আমি কেন্টের পিকচার অনুযায়ী ওষুধ তোমায় দিচ্ছি না, আমি হ্যানিম্যানের ইনস্ট্রাকশন অনুযায়ী দিচ্ছি। বলছেন ফ্রম টাইম টু টাইম সালফার এন্ড হিপারসালভ দিতে হবে অ্যাকিউট ক্ষেত্রে, তোমাকে অ্যান্টিসোরিক হিসেবে বলছি। সেদিন সকালে খাওয়ার পর তো বিকেলে ভালো,
বলে আশ্চর্য, এভাবে ওষুধটা ইউজ করা যায়? ওই হয়েছে গোল। তোমরা ভেবেছো যে ওই কুজো লোকটাকে না পেলে সালফার দেওয়া যাবে না, হ্যানিম্যান কিন্তু ওভাবে দেননি। হ্যানিম্যানের সালফারের ইউজ দেখো কত রকম, কোথায় দিয়েছেন আর কোথায় দেননি। কাজেই কেন্ট ছবিটা করে আবার করে দিয়েছেন, আমরা ওই ছবিটা না পেলে আর দেবো না, এইটা হয়ে গেছে গোল। তো যাই হোক, এখন এই সিকেলির ব্যাকগ্রাউন্ডটাকে জানা এই জন্য প্রয়োজন যে এরকম একটা অসাধারণ ওষুধ, এরকম অসাধারণ তার ক্ষমতা, যে ওষুধটার যত পয়জনিং এর ক্ষমতা, ওষুধ হিসেবে সে তো তত সর্বোৎকৃষ্ট। এবং সেই জন্যই এই পয়জনিং গুলো আমাদের কাছে প্রয়োজন। আমাদের যেমন মেট্রিয়ামেটিকায় 2-4টে ওষুধ আছে যেগুলো পড়ে মনে হয় অসম্পূর্ণ, এটা ঠিকঠাক হয়নি, যেমন মেসেরিয়াম পড়ে মনে হয়, যেমন কার্বো অ্যানিমালিস পড়ে মনে হয়। তো এগুলোর কারণ তো হলো এগুলোর প্রুভিং, ক্যালিবাইক্রোম, এগুলোর প্রুভিং শেষ অব্দি পৌঁছানো যায়নি এগুলোর ক্ষমতার জন্য। আর কতগুলো ক্ষেত্রে ল্যাক অফ প্রুভার্স, সেটাও ছিল। সেই জন্য সিকেলের যা সিমটোম্যাটোলজি আছে নতুন করে প্রুভিং করার দরকার নেই, কিন্তু এর ইতিহাস এবং এর ব্যাকগ্রাউন্ডটা জানতে পারলে আরো বোঝার সুবিধে হয়। সিকেলের ইতিহাস খুব বর্ণময়। এটা তো মূলত ফাঙ্গাস থেকে আমরা মূলত অনেকগুলো ফাঙ্গাসই আছে, মনে করার মতো দুটো ওষুধ পাচ্ছি, একটা অ্যাগারিকাস, একটা সিকেলি, একটা ভীষণ চিলি, একটা ভীষণ পপ। দুটোর অসাধারণ ক্ষমতা, দুটোই অ্যান্টিসোরিক এবং দুটোর গভীরতা অসাধারণ। তো সিকেলি তার ইতিহাসটা জানা এই জন্য প্রয়োজন যে এককালে কিন্তু উইচক্রাফট মানে ডাইনিদের সঙ্গে যোগ করা হতো, কেননা এই সব মানুষেরা, সিকেলি আক্রান্ত মানুষেরা, তারা যা সিমটম প্রডিউস করতো, সেই সিমটম গুলো ওই হ্যালুসিনেশন, ওই আতঙ্ক, তার সঙ্গে ওই সব, সে যুগে তো মেডিকেল সায়েন্সের যা ডেভেলপমেন্ট ছিল সে তার বলার নয়, ওরা এই ডাকিনী বিদ্যার সঙ্গে ওটাকে করে, ওই জন্য এটা একটা মজা আছে। কিন্তু আমি প্রথম এই মজাটা পড়েছিলাম লীলা মজুমদারের বইয়ে, যে উনি ওই লামার্টিনিয়াতে পড়তেন। তো ওই একদিন গল্প করছিলেন বাড়িতে কোথায় একটা ভুতুরে বাড়িতে গিয়ে খুব ভূতের ভয় টয়, তখন স্কুলে পড়েন 5-6-এ, বলছেন এরকম ভূতের আতঙ্কের কথা। তখন একটা ওই অ্যাংলো মেয়েও ছিল সঙ্গে, বলে তোরা হিন্দুরা বড় সুপারস্টিশিয়াস। আচ্ছা, ভূতে বিশ্বাস করে, সুপারস্টিশিয়াস? বলে কেন, ভূত দেখলে ভয় হবে না? বলে তো শুধু একটা ক্রস আঁকলেই তো হয়ে যায়, এই জন্য এত ভয় পাওয়ার কাছে, তার মানে ওইটা সুপারস্টিশন নয়। তা তখন উনিও উত্তর দিলেন, সে তো রাম নাম নিলেই হয়ে যায়। হ্যাঁ, তো এটা ভালো উত্তর দিয়েছে। যাই হোক, তো এই হচ্ছে মজা যে আমি আয়ারল্যান্ড যেবার গেলাম, আমি জেনে অবাক হলাম আয়ারল্যান্ড একটা দেশ যেখানে কোনো সাপ নেই, নো স্নেকস। আশ্চর্য, আমার পরে মনে হচ্ছে ভয়ঙ্কর ঠান্ডা, আর একটা দ্বীপ, ছোট দ্বীপ, তো ঠান্ডাটাই বোধহয় কারণ। তো ওরা কি বলে, সেন্ট প্যাট্রিক এসে নাকি সব সাপদের তাড়িয়ে দিয়েছে। যিশু খ্রিস্টের খুব অনুগত ছিলেন সেন্ট প্যাট্রিক, তিনি এসেই সাপগুলোকে পাওয়াই আসে তাড়িয়েছে। তো যাই হোক, ওরা এখনো কিন্তু ওই সব গল্প গাছা ইউরোপে কিন্তু খুব মুখরোচক, মানে ওরা বিশ্বাস করে, মানে আমাদের সঙ্গে খুব তফাৎ নেই, খালি আমরা ধুতি পরি আর ওরা প্যান্ট শার্ট পরে, এই তো তফাৎ, মানুষ তো একই। তো এই উইচক্রাফটের সঙ্গে, তবে হ্যাঁ, ওদের ওখানে ডাকিনী বিদ্যার সঙ্গে কিন্তু এইটাকে অ্যাড করা হতো। ওই জন্য সেন্ট অ্যান্টনির কাছে গেলে এই সব এই ডাকিনীর এগুলো জারি জুড়ি শেষ হয়ে যাবে, সেন্ট অ্যান্টনির কাছে নিয়ে যাওয়া হতো। সেন্ট অ্যান্টনি ঠিক বুঝেছিলেন যে এই রাই শস্য বাদ দিয়ে উনি ওদের খাদ্য তৈরি করতেন, অনেকেই ভালো হয়ে যেত। যাই হোক, ঝড়ে কাক মরে, ফকিরের কেরামতি বাড়ে। তো উনি খ্যাত হয়ে গেলেন যে এটা ডাকিনী ডাইনিগুলোকে তাড়ানোর জন্য সেন্ট অ্যান্টনির যে ক্রুজ নিয়ে আছেন এটাই যথেষ্ট। তা পরবর্তীকালে তো বোঝা গেল জিনিসটা কি। তো আমি এই লোকটার বইটার মধ্যে অনেক হিস্টোরিক্যাল দিক থাকে, প্রিজমা থেকে একটু পড়ে শোনাই। এটা জেনে তারপরে আমরা ড্রাগের ভেতরে প্রবেশ করব। তো তিনি বলছেন, এই প্রিজমার লেখক তো পরিচিত লেখক ভার্মুলিয়ান। আচ্ছা, বলছেন কেন নতুন করে প্রুভিং এর দরকার নেই, কারণ এটা একটা ডেঞ্জারাস ড্রাগ, এর কে প্রুভিং করবে? যা প্রুভিং সিমটম, যা পয়জনিং সিমটম পাওয়া গেছে, এটাকে সাজিয়ে নিলে যথেষ্ট চলে। উনি বলছেন যে 170 references listed by Allen almost exclusively involve reports
ergotism or poisoning, or of administration of crude ergot during pregnancy or labor. অ্যালেনের যে নোজোডস, ওতে একদম অনুপুঙ্খ ছবি দেওয়া আছে, আর কিছু দরকার হয় না। তারপরে সেখানে 170টা রেফারেন্স থেকে কালেক্ট করে উনি ওটা করেছেন। Quite a number of Shigella symptoms, as listed in small repertory rubrics or with Shigella as the only remedy, are taken from one fatal poisoning case in particular, that of a 22-year-old young woman who had taken ergot with the intention of producing miscarriage. মহিলাটি মিসক্যারেজ করবে বলে আর্গট নিয়েছিল। The peculiar symptoms include bluish discoloration of palms and hands, inability to swallow while lying, aversion to everything except sour drinks, exhalations from skin of a venous odor, could not get rid of impression that there were two sick persons in the bed, a hallucination, one of whom recovered and the other did not, perspiration all over the body except face, vomiting of dark green mucus, sensation as of boiling water running from vulva to up to mouth, itching all over the body so as to cause the patient to tear her skin, empty, vacant feeling in head, hesitation in answering questions, sudden waking from sleep and looking wild as if frightened. A frightened ভেবেও এটাও হ্যালুসিনেশন, ঘুম থেকে ওঠা। তাহলে পুরো ছবিটা কিন্তু একটা খুব সিভিয়ার পয়জনিং এর, একটা ভায়োলেন্ট পয়জনিং এর পিকচার। তো এইবার আমরা অ্যালেনের যে মেটেরিয়ালটা নোজোড, এটা তো অ্যাকচুয়ালি অ্যালেনের যে তার হেয়ারিং এর যে গাইডিং সিমটম, তার সিনপসিস। কাজেই শুধু অ্যালেনটা পড়লেই মোটামুটি ভাবে যথেষ্ট। অ্যালেনের কিনোটে যা বলা আছে সেটা সিনপসিস। তো এইবার সেটারও ডিটেলটা এখানে, আজকে তো আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি অলরেডি, আমি ভাবছি এটা ডিটেলটা না বলে আমি সংক্ষেপে বলে নিই, তারপরে যদি কোনোদিন প্রয়োজন হয় এটা নিয়ে আবার আলোচনা করা যাবে। তো পুরোটা অ্যালেন পড়তে এখন অনেক সময় যাবে। মোটামুটি ভাবে যে ফিচার গুলো পাওয়া যাচ্ছে, যেগুলো ইটালিক্সে আছে এবং যেগুলো আমি আন্ডারলাইন করেছিলাম, আমি সেগুলোর উপরেই পিন পয়েন্ট করে আলোচনাটায় আসছি। তো সেখানে বলছেন, women of lax muscular fiber, everything seems loose and open, no action, vessels flabby, passive hemorrhages, copious flow of thin black watery blood, corpuscles are destroyed. এই corpuscles are destroyed, এই যে একটা অদ্ভুত ডিস্ট্রাকটিভ ফিনোমেনা এই ওষুধটার মধ্যে আছে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে এর প্রথম থেকে শেষ পর্যন্ত এর মধ্যে কিন্তু একটা ডিস্ট্রাকশনের ছবি, এবং এই ডিস্ট্রাকশনের ছবিটা এইটা মাথায় রাখলে এই ড্রাগটার সম্বন্ধে আমাদের স্টাডিটা প্রপার হয়। তো পয়জনিং এর মূল যেগুলো পাওয়া যাচ্ছে, এক নম্বর হচ্ছে ভাসোকনস্ট্রিকশন, যেটা এখানে বলা হয়েছে যে গ্যাংগ্রিনাস ফিচার আর নিউরোলজিক ফিচার পাওয়া যাচ্ছে। তো ভাসোকনস্ট্রিকশন হওয়ার ফলে এই গ্যাংগ্রিন প্রডিউসড হচ্ছে বা এই যা যা কিছু হচ্ছে, ভেসেলস গুলো কনস্ট্রিক্টেড হচ্ছে, তার ফলে কিন্তু তার যা কিছু পয়জনাস সিমটম এই দুটো থেকেই তৈরি হচ্ছে। এবং মূল তিনটে কাজ সে করছে, তিনটে ফিচারে মনে রাখলেই কিন্তু বাকিগুলো প্যাথোলজিক্যাল ফিচার গুলো ইন্টারপ্রেট করে চলে আসবে। এক নম্বর হচ্ছে ভাসোকনস্ট্রিকশন, হচ্ছে সমস্ত অর্গানে এ মেনলি এফেক্ট করছে প্রথমেই গ্যাস্ট্রোইন্টেস্টিন, তারপরেই ব্লাড কর্পাসেলস, ব্রেন, নার্ভস, ইউটেরাস। আচ্ছা, তার মানে জেনিটাল অর্গান। তাহলে এইগুলোতে ভাসোকনস্ট্রিকশন হচ্ছে, এইগুলোতে পয়জনিং এফেক্টে ডায়রিয়া দিয়ে শুরু হচ্ছে, কলেরা লাইক ফিচার্স। ব্লাডের মধ্যে ব্লাড পয়জনিং হচ্ছে, গ্যাংগ্রিন স্কিনে গ্যাংগ্রিন ডেভেলপ করে যাচ্ছে। আর এপিলেপটিফর্ম, এই যে নিউরোজেনিক যে ফিচার গুলো, তার মধ্যে এপিলেপটিফর্ম কনভালশনস, মানে এর একটা ট্রেমার, ইন্টারনাল ট্রেমার ক্রিয়েট করার যে ক্ষমতা, তার সেইটারই এক্সটেনশন কিন্তু আমরা পাচ্ছি পার্কিনসন্স হচ্ছে,
এপিলেপসি হচ্ছে, এবং এটা একটা অসাধারণ ওষুধ। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, এপিলেপসিতে দেখুন, আমি প্রথম স্যারকে দেখে অবাক হতাম। আমার স্যার এপিস্ট্যাক্সিস, যেখানে নাজাল পলিপ থেকে এপিস্ট্যাক্সিস হচ্ছে, তো সেখানে এমনি সিমটোমেটিক্যালি কাউকে ল্যাকেসিস দিলেন, কাউকে ফসফরাস দিলেন, পেশেন্ট বেশ ভালো চলছে, ভালো আবার হচ্ছে চলছে। হঠাৎ দুম করে একটা সালফার দিয়ে দিলেন, তারপর থেকে দেখা গেল পেশেন্ট একদম ভীষণ ভালো। সালফারের কোনো সিমটমই নেই, সালফার দিলেন কোত্থেকে? জিজ্ঞেস করলাম, স্যার বলে অ্যান্টিসেপ্টিক হিসেবে দিলাম। পরে হ্যানিম্যানের সোরার সিমটম পড়তে গিয়ে দেখি ওখানে এপিস্ট্যাক্সিস ক্লিয়ারলি কথাটা বলা আছে, সোরা। এই সিমটমটাকে ওখানে সোরাতে যে কটা সিমটম দেওয়া আছে, যদি না বুঝে অন্ধের মতো ব্যবহার করা যায় কাজ হবে, সেটা বুঝলাম হার্নিয়া কেসে সালফার দিয়ে। ওখানে হার্নিয়াটা উনি সোরার মধ্যে রেখেছেন। আমি আচ্ছা ঠিক আছে, কিং অফ অ্যান্টিসোরিক হার্নিয়া কেসে একটু সালফার দিলাম, আরে এ তো ভ্যানিশ, ম্যাজিক হয়ে গেল। তারপরে অবশ্য মেট্রামেটিকা পিউরা পরে আরেকটা ড্রাগ পাওয়া গেছে, ভেরেট্রাম বা এরকম আছে। মনে পড়ে এক পেশেন্ট, সে বাহাদুরি, আচ্ছা বাহাদুরি দেখাতে জানাই যায়, তারা তো ভেরেট্রাম হবে। বাহাদুরি দেখিয়ে ওই ওজন তুলতে গেছে। অবশ্য স্ত্রীর কাছে বাহাদুরি দেখানোটা বোধহয় প্রত্যেক পুরুষই খুব পবিত্র কর্তব্য বলে মনে করে। যাই হোক, এরকম বাহাদুরি দেখিয়ে একটা কিসের বাক্স তুলতে গিয়ে হার্নিয়া হয়ে গেছে। তারপরে তো এটা ওটা সেটা, যাই হোক। তাই আমি ভাবলাম যে বাহাদুরি দেখানোটা তো ভেরেট্রামের কাজ, আর হ্যানিম্যান যখন ভেরেট্রামকে বলেছেন, ভেরেট্রাম দিলাম, আরে হার্নিয়া তো ভ্যানিশ। তো যাই হোক, তার আগে এগুলোকে সার্জিক্যাল ডিজিজ বলে এগুলো নিতাম না, এই কেসগুলো। তো এইসব দেখার পর থেকে তো একটু একটু করে নিচ্ছি। এখন কথা হলো, হ্যানিম্যান ওখানে সিমটম হিসেবে ভাই যা বলেছেন অসাধারণ। ওখানে এপিলেপসিকে সোডার সিমটমের মধ্যে ফেলা আছে। তখন এর আগে এপিলেপসি হলে কত ওষুধ দিনে দিয়েছি, কোথায় কুপ্রামবেট, কোথায় ইনানথেক্রোকাটা, হেন তেন, কমে আবার হয়, কমে আবার হয়। সেদিন ওই দিকটা লক্ষ্য করলাম, বেশ কয়েকটা কেস মনে পড়ে। তখন অ্যান্টিসোরিক হিসেবে সালফার, সোডিনাম দিতে শুরু করলাম। তারপর থেকে এপিলেপসি আর হয়নি। মানে এপিলেপসি আমরা সারাতে পারি যদি হ্যানিম্যানিয়ান পথে এগোনো যায়, নইলে ওই শুধু সিমটোম্যাটিক তো সে তো একদিক দিয়ে ভালো, কেননা পেশেন্ট আসবে যাবে, আর আসিব যাইব চরণ সেবিব, সেই এর কথা আছে না, বৈষ্ণবদের এরকম আছে যে আমরা মুক্তি মোক্ষ চাই না, আসিব যাইব চরণ সেবিব, পৃথিবীর মজা লুটবো, আসবো যাবো। তো সেরকম পেশেন্ট যত আসবে যাবে ততই তো ডাক্তারের উপার্জন। কিন্তু যদি কিওর করতে হয়, ওই হ্যানিম্যানের রাস্তাতে আসতে হবে, অ্যান্টিসোরিক ছাড়া হবে না। আমার এরকম একটি প্রবলেম, ছেলেটার নাম রাহুল চ্যাটার্জি, ব্যাংকে কাজ করতেন, তার বাবা খুব হাই অফিসিয়াল, ওই নর্থ কলকাতার কোন একটা জায়গা থেকে আসতেন। তো ছেলেটা হেন ওষুধ, সে অতি অল্প ছোটবেলা থেকে শুরু হচ্ছে, হেন ওষুধ খায়নি যে সে খায়নি এমন নয়। এবং তারপরে তো ওই ব্যানার্জি ফ্যামিলি আছে, ওই উত্তর কলকাতায় বসে, তারা তো মেট্রামেডিকা সব ওষুধ দিয়ে ফেলেছে বিভিন্ন পোটেন্সিতে, এবং কখনোই ওরা ওই একবারে একটা ওষুধ দেওয়াটাকে ওরা খুব অপরাধ বা পাপ বলে মনে করে। তো যাই হোক, তাতেও সারেনি। আমি তখন এই সিকেলির চ্যাপ্টারটা আমার চলছে, আমি দেখলাম, আর এই জন্য ছেলেটাকে স্ট্রাইক করেছিল সিকেলি, যে ছেলেটা এসি ঘরে ছাড়া 1 মিনিট থাকতে পারত না। সোরিক ড্রাগ চাই, হট সোরিক, একটাই তো পাচ্ছি, সিকেলি। এই দেখে আর ছেলেটা ভীষণ টক খাওয়ার নেশা, অদম্য টক খাওয়ার নেশা, মেয়েদের সঙ্গে কম্পিটিশন করে ফুচকা খায়। ঠিক আছে, তাহলে আমার ভাই এই দুটো টিপস হিসাবে আমি ব্যবহার করি। যখন দেখি পেশেন্ট মিষ্টি খেতে বেশি ভালোবাসে, সালফারের দিকে যাই। যখন দেখি বেশি টক খেতে ভালোবাসে, তখন আমি সিকেলির কথা ভাবি। আর বিশেষত আমাদের গ্রেট অ্যান্টিসোরিক সবকটাই তো চিলি, সালফারও চিলি, নইলে অত জামা কাপড় গায়ে দিয়ে গ্রীষ্মের দিনে ঘুরে বেড়াচ্ছে। সালফার তো চিলি বটে, বার্নিংটা আছে বলে ওকে মনে হয় বুঝি হট, কিন্তু ভুল কথা, ও চিলি, ওই জন্য চান করে না। তারপরে সোডিনাম তো ডিসাইডেডলি চিলি, হিপার সালফ ঘরের দরজা জানলা পর্যন্ত বন্ধ করে রাখে যাতে হাওয়া না আসে। তাহলে সবকটাই তো চিলি, ব্যতিক্রম হট তোরা তো একটাই, সেটা হচ্ছে সিকেলি। কাজে এইরকম আমার নিজস্ব কিছু আমি ওই টিপস ফর্মুলা বানিয়েছি, কেননা অত আমাদের তো একটু
কিনোট সিমটম তৈরি করতে হয়, করে দেখেছি, দুর্দান্ত কাজ হয়। এবং সেই রোগী, সেই ছেলেটি মনে আছে, সে কিন্তু সিকেলি দেওয়ার পরে ভালো হয়। তো এইরকম ভাবে সিকেলি অসাধারণ ড্রাগ, যেখানে বারবার অ্যাবর্শনের হিস্ট্রি আছে, অথবা অ্যাবর্শনের পর থেকে ভালো নেই। আমার মনে আছে ছেলেটি আমার ছাত্র, এবং ও এখন অ্যালোপ্যাথি প্র্যাকটিশনার, ওই সিএমআরআই এ বসে। তার স্ত্রী, তার 3টে অ্যাবর্শন হলো, কনসিভ করছে না। তো যাই হোক, ওর অ্যালোপ্যাথিক কার্যকলাপ সমস্ত শেষ হওয়ার পর হোমিওপ্যাথি, তো আমি জাস্ট ওই হিসেবে দিয়েছিলাম যে অ্যাবর্শনের পর থেকে আর কনসিভ করছে না। অ্যাবর্শনের ব্যাড এফেক্ট ধরতে পারি আমরা। সিকেলি কর 201 দিয়েছিলাম, মেয়েটা কনসিভ করলো, এখন তার 2টো বাচ্চা, সুন্দর চাইছে। তো এইরকম ভাবে অ্যাবর্শন হয়েছে বা থ্রেটেনিং অ্যাবর্শনের চান্সেস আছে, এই ধরনের কেসে কিন্তু সিকেলি একমেব দ্বিতীয়ম। এছাড়াও সিকেলি সম্বন্ধে ডায়রিয়াতে মনে আছে, ডায়রিয়া বাচ্চা অথচ খুব খাই করছে, সিকেলির কথা ভাবা যাবে। আসলে সোরা তো তাই। মাইগ্রেনে আমার অত্যন্ত ফেভারিট ড্রাগ সিকেলি। এই আমরা বসার আগে বিশ্বজিৎ দত্ত বণিক, সে খুব তাড়াতাড়ি চলে আসে, তার সঙ্গে গল্প হচ্ছিল। বিশ্বজিৎ বলছিল তার মাইগ্রেন আছে। আলম ভাই, মাইগ্রেনে তো অ্যান্টিসরিক। কেন অ্যান্টিসরিক? আলম দেখো, মাইগ্রেন তো হয়, আমার নিজের মাইগ্রেন ছিল, মাইগ্রেন তো হয় দীর্ঘ সময় না খেলে। দীর্ঘ সময় না খেলে হেডেক হবে। কার হবে? যার হাইপারটোনিক স্টমাক। রেডিওলজি বলে স্টমাক পৃথিবীতে 3 রকম, হাইপোটোনিক, হাইপারটোনিক, অর্থোটোনিক। কেউ কেউ আছে সে সকাল 7টায় খাবে আর সন্ধ্যে 7টায় খাবে, তার কিছুই হয় না। ভগবান তাকে একটা হাইপোটোনিক স্টমাক, লম্বা স্টমাক দিয়েছেন, তার কিছুই হয় না। অ্যাভারেজ মানুষ অর্থোটোনিক। কিন্তু সোডার সিমটম গুলো তো তাই বলছে, এরা একসঙ্গে বেশি খেতেও পারবে না, আবার একটু বড় বড় খিদেও পেয়ে যাবে, আর সেই সময় না খেলে খুব কষ্ট হবে। সোডার যা সিমটোমেটোলজি তো তাই। তাহলে বোঝাই যাচ্ছে ওদের হাইপারটোনিক স্টমাক আছে। তাহলে হাইপারটোনিক স্টমাক থাকলে তাহলে যে ওষুধগুলো ঘন ঘন খেতে হয়, না খেলে কষ্ট হয়, তার মানে সরিক ওষুধগুলো, সেগুলো খেলেই হবে। এইগুলোর মধ্যে যে ওষুধগুলো, তার মানে কি পেপটিক আলসারের যে ওষুধগুলো লাগে মাইগ্রেনে, তো সেই ওষুধগুলোই লাগবে। অর্থাৎ ওই অ্যানাকার্ডিয়াম থেকে শুরু করে ফসফরাস, স্ট্যানাম, এইগুলোই তো লাগবে। এর মধ্যে সবগুলোই চিলি। মেজেরিয়াম আমার একটা অত্যন্ত প্রিয় ওষুধ মাইগ্রেনের এবং পেপটিক আলসারেরও, সবগুলোই চিলি। কেবলমাত্র ব্যতিক্রম সিকেলি, এ ভেরি হট। তাহলে একটা হট পেশেন্ট, তার মাইগ্রেন কাজ করবে। পার্কিনসনে বলা যেতে পারে সিকেলি একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। ডোপামাইনের যে ভূমিকার কথা সরাট বলেছে, এগুলো তো ইদানিং আবিষ্কার হচ্ছে। এবং ওর ওই যে ট্রেমার, কনভালশনই বলো, ট্রেমারই বলো, সব তো একই ধরনের বস্তুর এক্সটেনশন, এইগুলো সে করছে। কাজে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমরা সিকেলিটাকে পড়ি, তাহলে দেখতে পাবো এটা খুব সহজে ব্যবহার করা যায় এবং এটার ব্যবহারের প্রচুর ক্ষেত্র। আমি এখন তো আমার ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ওটা বাঁধা গদ করে ফেলেছি। তার কবে গ্যাংগ্রিন হবে তবে আমি গিয়ে সিকেলি দেবো কেন? তার আগেই তো দেবো। আমি যদি দেখি তার শরীর ফিচার গুলো আছে, তাহলে হট পেশেন্ট, টক খেতে ভালোবাসে, ঠান্ডা খেতে ভালোবাসে, এবং আরটি পেশেন্ট তো মনে আছে, সে তো একটা আনরিয়াল ওয়ার্ল্ডে বাস করে। সে এসেছে এবং তার বক্তব্য ছিল যে পৃথিবী তো শিগগিরই ধ্বংস হয়ে যাবে, তার এত কি হবে, মানে সে একটা আনরিয়াল ওয়ার্ল্ড। আমি দেখলাম সাইকোটিকরা তো আনরিয়াল ওয়ার্ল্ডে থাকে। তাহলে এই আঁচলি দিয়ে দেখুন কি ব্রিলিয়ান্ট রেজাল্ট হয়। Thank you.